প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। DMRC অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ডক্টর মাহমুদ রহমান মোল্লা কলেজ 2020-21 বর্ষের তোমরা যারা আমাদের কলেজে অ্যাডমিশন নিয়েছ, আমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমার প্রিয় শিক্ষার্থীদেরকে যারা আমার এই সাবজেক্টের অন্তর্ভুক্ত রয়েছ, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে এই প্যান্ডামিক সিচুয়েশনে তোমাদেরকে আসলে আমরা তোমাদের মন মতো করে আমরা কিছু দিতে পারছি না বলে, বাট ভালো লাগতো যদি আমরা তোমাদেরকে সরাসরি ক্লাসে পেতাম। তো আশা রাখি ইনশাআল্লাহ অ্যাজ সুন অ্যাজ আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছে যাব। তো আমাদের আলোচ্য বিষয়, আমাদের 1 নম্বর লেকচার আমাদের সম্মানিত ম্যাডাম তোমাদেরকে বলেছে আমাদের সাবজেক্ট সম্পর্কে, আমাদের সিলেবাস সম্পর্কে, মানবন্টন সম্পর্কে। তো সেদিকে না গিয়ে আজকে আমি সরাসরি ক্লাসে ঢুকে যাব। তো তোমরা যারা মানবিকের আছো, আমি মনে করবো তোমরা অনেক ভাগ্যবান যে তোমরা ভালো একটি জায়গায় এসেছো, ভালো একটি সাবজেক্ট মানবিকে পড়ালেখা করে জীবনে সফল হয়েছে। হাজার হাজার এক্সাম্পল এরকম রয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি, যা আমাদের এই সাবজেক্ট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর তিনি। তো এইভাবে আমাদের মানবিকে পড়ালেখা করে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি কিন্তু মানবিকের স্টুডেন্ট। এইভাবে দেশের অনেক এক্সাম্পল আমরা দিতে পারবো। তো তোমরা যারা মানবিক নিয়ে পড়ালেখা করছো, তাদের ভিতরে একটা হীনমন্যতা কাজ করতে পারে যে যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করে, যারা কমার্স নিয়ে পড়ালেখা করে, ওদের লাইফটাই মেবি শাইন করে না। তাদের লাইফ শাইন যেমন করতে পারে তোমরাও করতে পারবা, বাট তোমরা তোমাদের অবস্থান থেকে যদি পরিশ্রম করে যাও, পরিশ্রমী হও, তাহলে ইনশাল্লাহ তুমিও সফল হবা, তাতে কোনো সন্দেহ নেই। আর তোমরা যেহেতু মানবিকের স্টুডেন্ট, তোমাদের উচিত হবে এখন থেকেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তোমাদের স্বপ্নে জায়গায় দেওয়া। যে তোমাদের টার্গেট হতে হবে যে আমি আগামী 2 বছর পরে ঢাকা ইউনিভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হব। সেই প্রত্যয় নিয়ে যদি তোমরা তোমাদের চলার পথকে, তোমাদের চেষ্টাকে অব্যাহত রাখো, তাহলে ইনশাল্লাহ তোমরা সফল হবা। তো আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। যে আমার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যে বইটা তোমাদেরকে পড়তে হবে সেটা হলো যে এখানে স্ক্রিনে যে বইটা দেখানো হচ্ছে, ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্র অক্ষরগত প্রকাশনী, লেখক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ডক্টর এটিএম শামসুজ্জোহা। তোমাদের জ্ঞাতার্থে বলছি যে এই যে দুইজন স্যার লেখক এই বইয়ের, দুইজনই কিন্তু স্বয়ং আমার শিক্ষক, আমার শ্রদ্ধেয় শিক্ষক, যে ওনারা ঢাকা ইউনিভার্সিটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুইজনের প্রফেসর। তো এই বইটা অনেক ইনফরমেটিভ, অনেক হোমওয়ার্ক করা আছে, তোমাদের পড়ার জন্য, অনুশীলনের জন্য অনেক ভালো হবে। সেই জন্যই কলেজ কর্তৃপক্ষ এই বইটিকে নির্বাচন করেছেন। তো দেখো লেকচার 2, আমাদের লেকচার 2 এর যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, প্রথমত আছে প্রাক ইসলামে আরবের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের প্রথম যে আলোচনা সেটা হলো আরবের নামকরণ। প্রাক ইসলামী আরব অর্থাৎ ইসলাম এসেছে মূলত আরব দেশে, সে আরব দেশ থেকে নিয়ে সমগ্র পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়ে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি মূলত আরব থেকে শুরু করে সমগ্র বিশ্বের ইতিহাসের কি হয় আলোচনা হয়। আবার কেউ এটা মনে করো না যে ইসলামের ইতিহাস পড়ে ইসলাম ধর্ম সম্পর্কে এখানে আলোচনা হয়, ইসলাম সম্পর্কে না, বিষয়টা ওইরকম না। বিষয়টা হলো যারা এই ইসলামের ইতিহাস পড়ার মাধ্যমে আমরা ইসলাম থেকে শুরু করে, অর্থাৎ আরব থেকে শুরু করে ইসলামের যেভাবে সম্প্রসারণ, ইসলাম পৃথিবীর
যে সকল জায়গায় ইসলাম গিয়েছে সে সকল জায়গারই ইতিহাস নিয়ে আলোচনা করা হয়। তো এই সাবজেক্টে অনেক যারা মুসলিম অনেক নন মুসলিম স্টুডেন্ট পড়ালেখা করে জীবনে শাইন করেছে। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট আছে যারা এই সাবজেক্টে পড়ালেখা করছে, যারা নন মুসলিম। তো যারা এখানে অন্য ধর্মের আছো, এটা নিয়ে তাদের হীনমন্যতা ভোগার কোনো কারণ নেই। তো আসো, প্রাক ইসলামী আরব অর্থাৎ ইসলাম আরবে যখন ইসলাম আসে তার পূর্বের অবস্থা, তার ভৌগোলিক অবস্থান কেমন ছিল, ভূপ্রাকৃতিক অবস্থা কেমন ছিল। প্রথমত আসো আরবের নামকরণ। আরবের নামকরণের প্রথম চলে আসে আরব কিভাবে নামকরণ হলো, আরবকে কিভাবে কেন আরব বলা হলো। বলা হয়ে থাকে হযরত নূহ আলাইহিস সালামের পুত্র শাম এর নাম অনুসারে আরব দেশটি সেমিটিক নামে অভিহিত হয়। আরবরা সেমিটিক জাতির বংশধর। এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, আরবরা কোন জাতির বংশধর? তাহলে প্রশ্নের উত্তর হবে আরবরা সেমিটিক জাতির বংশধর। দ্বিতীয়ত, আরব শব্দটি আরবাতুন শব্দ থেকে এসেছে। আরবাতুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো বৃক্ষলতাবিহীন মরুভূমি। তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে আরবাতুন শব্দের অর্থ কি? তাহলে অ্যান্সার হবে বৃক্ষলতাবিহীন মরুভূমি। আবার কেউ কেউ মনে করেন আরব শব্দের আবেদনগত বাগ্মিতা। বাগ্মিতা অর্থাৎ যে বক্তৃতা দানে পটু, তাকেই বাগ্মিতা বলা হয়। আরবরা মানে তাদের ভাষার যে প্রাঞ্জলতা, তাদের কথার যে মধুরতা, সেই কারণে তাদেরকে বাগ্মী বলা হয়। তো এই জন্যই, যেহেতু তারা কথা বলার মধ্যে অনেক পটু, তাদের ভাষাগত দিক অনেক উন্নত মানের, এজন্যই এদেরকে আরব শব্দের আবেদনগত বাগ্মিতা বলা হয়েছে। এরপরে দেখো, দক্ষিণ আরবের আদি পুরুষ কাহতানের পুত্র ইয়ারাব এর নাম অনুসারে আরবের নামকরণ করা হয়। কাহতান দক্ষিণ আরবের আদি পুরুষ, একজন আদি পুরুষ যিনি এই অঞ্চলে বসবাস করা শুরু করেন। তার পুত্রের নাম ছিল ইয়ারাব। বলা হয়ে থাকে এই ইয়ারাবের নাম থেকেই আরব নামকরণ করা হয়। এবার আসি আমরা আরবের ভৌগোলিক অবস্থা। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকে অনেক সময়। আরবের ভৌগোলিক অবস্থা, ভৌগোলিক অবস্থানের আলোচনার পূর্বে তোমাদেরকে একটি কথা আমি বলবো যে এই ভৌগোলিক অবস্থানের আগে তোমরা জানতে হবে জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব এটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো উপদ্বীপ। কি বলা হয়েছে? জাজিরাতুল আরব। তো আরব উপদ্বীপ। এখন উপদ্বীপ কাকে বলে বা জাজিরাতুল আরব বলতে তুমি কি বুঝো? এটার উত্তর এইভাবে নিতে হবে, যার তিন দিকে জল একদিকে স্থল, তাকেই বলা হয় জাজিরাতুল আরব, যার বাংলা হলো আরব উপদ্বীপ। উপদ্বীপ বলতে কি বোঝায়? উপদ্বীপ বলতে হলো যার তিন দিকে জল একদিকে স্থল, তাকেই উপদ্বীপ বলে। তাহলে দেখো, এটা কি আসলে এরকম কিছু আমরা দেখি? বলো কি, এটি পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ। এই আরব উপদ্বীপটা পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ। এত বড় উপদ্বীপ পৃথিবীতে আর কোথাও নেই। এর উত্তরে সিরিয়ার মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর ও ওমান সাগর, দক্ষিণে ভারত মহাসাগর ও পশ্চিমে লোহিত সাগর। দেখো আমাদের এখানে ম্যাপ দেওয়া আছে, এই যে দেখো, এটা হলো আরব। আর এই যে এগুলো হলো সম্পূর্ণ জলপথ। তো দেখো কি বলা হয়েছে, এর উত্তরে সিরিয়ার মরুভূমি, যে উত্তরে সিরিয়ার মরুভূমি। তোমাদেরকে ম্যাপ বুঝতে হবে। ম্যাপের উপর দিক হলো উত্তর, নিচের দিক দক্ষিণ, আর ডান দিক পূর্ব, বাম দিক পশ্চিম। তাও উপরের দিক, এই দিকটা হলো সিরিয়ার মরুভূমি। এর উত্তরে সিরিয়ার মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর, পূর্বে এই দেখো পার্সিয়ান গালফ, এটা হলো পারস্য উপসাগর ও ওমান সাগর। এদিকে হলো ওমান সাগর, এটা হলো পার্সিয়ান সাগর। দক্ষিণে ভারত মহাসাগর, এই যে নিচের দিক, এটা হলো ভারত মহাসাগর। পশ্চিমে লোহিত সাগর, রেড সি, এই যে এটা হলো লোহিত সাগর। তাহলে দেখো তিন দিকে জল আর একদিকে স্থল, এজন্য এটা হলো কি উপদ্বীপ। আর কেমন উপদ্বীপ? জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ।
এবার আসে আরবের আয়তন ও লোক সংখ্যা। পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ আরবের আয়তন 10,27,000 বর্গ মাইল, দৈর্ঘ্য 1500 মাইল, প্রস্থ 600 মাইল। 2018 সালের হিসাব মতে লোক সংখ্যা 7,80,00,000-এর মতো। আয়তনে এটি ইউরোপের 1/4 এবং আমেরিকার 1/3। ঐতিহাসিক সৈয়দ আমির আলীর মতে ফ্রান্সের চরম উৎকর্ষের সময় ওই সাম্রাজ্যের বিস্তৃতি যতখানি ছিল, এই বিশাল ভূখণ্ডের বিস্তৃতি প্রায় তার দ্বিগুণ। আর এই তথ্যটা আমরা উইকিপিডিয়া থেকে পেয়েছি। আরবের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। সমগ্র আরব উপদ্বীপকে 3 ভাগে ভাগ করা হয়েছে। মরু অঞ্চল, প্রথমত মরু অঞ্চল, আর এই মরু অঞ্চলগুলো 3 ভাগে বিভক্ত। মরুভূমিগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে, আন-নুফুর, আদ-দাহনা, আল-হাররা। তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে মরু অঞ্চল কয় ভাগে বিভক্ত? তাহলে 3 ভাগে বিভক্ত। সেগুলো কি কি? আন-নুফুর, আদ-দাহনা, আল-হাররা। এরপরে পাহাড়ি অঞ্চল, এরপরে উর্বর অঞ্চল। অর্থাৎ আরবের যে ভূপ্রাকৃতিক, সেটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মরুভূমি, একটা হলো পাহাড়, আর একটা হলো উর্বর, যেখানে মানুষ বসবাস করে, যেখানে ফসল উৎপাদন হয়, সেই অঞ্চলটাই মূলত উর্বর অঞ্চল। পাহাড়ি অঞ্চল, যেখানে আরবের পাহাড়গুলো সাধারণত পাথরের, সেখানে তেমন কোনো গাছপালা, আমাদের দেশে যেরকম পাহাড়ের উপর পার্বত্য অঞ্চলে পাহাড়ে জুম চাষ করা হয়, বা আরবের পাহাড়গুলোতে এরকম কোনো চাষাবাদ করা যায় না। প্রাক ইসলামী আরবের আবহাওয়া, উৎপন্ন দ্রব্য ও জীবজন্তু। তো আসলে আবহাওয়া ও জলবায়ু কেমন ছিল? শুষ্ক ও উত্তপ্ত। আরবের আবহাওয়া শুষ্ক ও উত্তপ্ত, সবসময় একটা গরম অবস্থা থাকে, হট ওয়েদার থাকে। লু হাওয়া প্রবাহিত এলাকা, সেখানে যেই বাতাস আসে, সেই বাতাসের মধ্যে বালুর কণা থাকে, কারণ ওই যে মরুভূমির যে ঝড় হয়, সেই বাতাস জনপদে আসে। তো সেটা হলো লু হাওয়া প্রবাহিত এলাকা। বৃষ্টিহীন প্রান্তর, সেখানে তেমন কোনো বৃষ্টি হয় না। বৃষ্টিহীন প্রান্তর, কারণ সবসময় শুষ্ক আবহাওয়া থাকে, বৃষ্টি হয় না। মরুর বালু ঝড়, সেখানে মরুভূমিতে যে ঝড় হয়, সেই ঝড়ের নাম হলো সাইমুম। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে, সাইমুম বলতে কি বুঝো? মরুভূমির বালু ঝড়কে সাইমুম বলা হয়। নদ নদীর অনুপস্থিতি, আরবে তেমন কোনো নদ নদী নাই। এই নদ নদী না থাকার কারণেই মূলত সেখানকার আবহাওয়া উষ্ণ ও উত্তপ্ত। এবার আসো উৎপন্ন কৃষি পণ্য, গাছপালা ও জীবজন্তু। সেখানে এই বিষয়গুলো আলোচনা করে আমরা যে জিনিসটা দেখতে পাই, যে সেখানে মাটির উর্বরতা কম। তা আমাদের দেশের মাটি, এখানে যা কিছু ফলানো হয় তাই কিছুই উৎপাদিত হয়, বাট আরবের মাটিতে ওই রকম না, মাটির উর্বরতা একেবারে কম। খেজুর প্রধান উৎপাদিত শস্য, সেখানকার প্রধান শস্য হলো খেজুর। বলা হয় আমাদের দেশে যেরকম প্রধান শস্য ধান, গম, এগুলো, বাট সেখানে প্রধান শস্য হলো খেজুর। আর এই খেজুরের গাছকে বলা হয় গাছের রানী, কুইন ট্রিজ। তোমাদের পরীক্ষা আসতে পারে গাছের রানী বলা, আরব দেশে গাছের রানী বলা হয় কোন গাছকে? তাহলে উত্তর হবে খেজুর গাছকে বলা হয় গাছের রানী। প্রধান বাহন, আরবের প্রধান বাহন হলো ওট, আর এই জন্য ওটকে বলা হয় মরুভূমির জাহাজ। তো তোমাদের এখানে চিত্রে দেওয়া আছে যে ওট, কারণ প্রাচীন আরবে বা ইসলাম পূর্ব আরব এবং ইসলাম পরবর্তী আরবে তাদের চলাফেরার প্রধান বাহন ছিল এই ওট। এরপর আরবীয় ঘোড়া এত শক্তিশালী যে পৃথিবীর অন্যান্য অঞ্চলে ব্যবসায়িকরা আরবীয় ঘোড়া নিয়ে প্রচুর ব্যবসা করত। পৃথিবীর অন্যান্য অঞ্চলে আরবের ঘোড়াগুলো পৃথিবীর মানুষের কাছে অনেক সমাদৃত ছিল, যুদ্ধের বাহন হিসেবে, তারপরে তাদের চলার বাহন হিসেবে তারা আরবের ঘোড়াগুলোকে অনেক পছন্দ করত।
তো উটকে কেন মরুভূমির জাহাজ বলা হয়? কারণ এই উট দিয়েই মানুষ বিশাল বিশাল মরুভূমি পাড়ি দিত। মানুষের এই যে পণ্য আমদানি রপ্তানি করত যে বাহনের মাধ্যমে, সেটা উটের মাধ্যমে। তাহলে তোমাদের পরীক্ষায় উটকে কেন আরবের মরুভূমির জাহাজ বলা হয়, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এটার প্রতি একটু ভালো করে স্টাডি করবা। প্রাক ইসলামী আরবের প্রাকৃতিক সম্পদ, সেখানে প্রাকৃতিক সম্পদগুলো কি ছিল? প্রাক ইসলামী আরবের যেমন প্রাকৃতিক সম্পদ যেমন ছিল, বর্তমানেও তার অনেক এক্সাম্পল রয়েছে সেই প্রাচীন আরবের বা ইসলাম পূর্ব আরবের। যেমন সোনার খনি, যে আরব কিন্তু স্বর্ণের জন্য অনেক বিখ্যাত। চুনা পাথর, গ্রানাইট, ব্যাসল্ট, মুক্তা, খনিজ লবণ, আধুনিক কালে তেলের খনি। তাহলে এগুলো হলো আরবের প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ প্রকৃতিগতভাবে এগুলো আরবরা কি পেয়ে থাকে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, যে ইসলাম পূর্ব আরবের অবস্থা, ইসলাম পূর্ব আরবের ভূপ্রাকৃতিক অবস্থা, আবহাওয়া, জলবায়ু, এই সম্পর্কে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো তোমরা এই বিষয়গুলো ভালোভাবে তোমাদের বই থেকে পড়ে অনুধাবন করবা, সেখান থেকে প্রশ্ন বের করবা। তোমাদের অনুশীলনের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন দেওয়া আছে এই আলোচনার উপর। তো তোমরা পড়ালেখার মধ্যে থাকবা। লেকচারে বুঝতে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবা। তো তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকে আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।